প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলকে রাজস্বী আলিয়াজম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পরশুরাম ফেনী এর অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে। ক্লাসের সুবিধার্থে আমি বোর্ডের মধ্যে কিছু চিত্র এঁকে রেখেছি। যেমন প্রথম চিত্রে দুটি বৃত্ত ব্যাসার্ধ দেখালাম, দ্বিতীয় চিত্রে দেখতে একই রকম দুটি ত্রিভুজ এবং তৃতীয় চিত্রে একটা অ্যালফাবেট টি এঁকে রেখেছি। এখন তোমরা এখান থেকে ধারণা করবে যে আমি কোন পাঠটা তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। যেমন দেখো, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ এটা কিন্তু একটা তুলনা বোঝাচ্ছে। এখানে যেহেতু তুলনা বোঝাচ্ছে তাই এটা অনুপাত, অর্থাৎ অনুপাত নিয়ে মোটামুটি তোমাদের সাধারণ গণিতে অনুপাত ও সমানুত অধ্যায় থেকে তোমাদের ধারণা আছে, আমি ক্লাসে করিয়েছিলাম তোমাদের। তো সেই বিষয়ে আমরা ডিটেল যাব না। তো অনুপাত কি সে জিনিসটা একটু বুঝাই দিই। যেমন দুটি একই জাতীয় রাশি যখন একটি আরেকটির তুলনায় কত গুণ বা কত অংশ সেটা কি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করে, সেই ভগ্নাংশকে কিন্তু আমরা অনুপাত বলে থাকি। তো এখানে বোঝাচ্ছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের কত গুণ বেশি বা কম। সেজন্য আমরা প্রথম বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু প্রথমে আছে তাই প্রথমটা আগে লিখব, প্রথম বৃত্তের ব্যাসার্ধ, তারপর লিখব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার ইস টু দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার। যখন এটাকে ঠিক এভাবে আমরা প্রকাশ করব তখন সেটাকে আমরা বলবো অনুপাত। অনুপাত কিন্তু একটি ভগ্নাংশ গঠিত সংখ্যা। প্রথম সংখ্যাটাকে আমরা বলি পূর্ব রাশি, তাই এটা উপরে যাবে, আর দ্বিতীয় সংখ্যাটাকে, পরের সংখ্যাটাকে আমরা বলি উত্তর রাশি, এটা যাবে নিচে। তখন এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো। এই সম্বন্ধে মোটামুটি তোমাদের অনুপাত সমানুপাতের ধারণা আছে। এখন দেখো, দ্বিতীয় চিত্রে দুইটা যদি দেখতে একই, তাদের অনুরূপ কোণগুলো পরস্পর সমান ধরে নিলাম এবং এই বাহুগুলো সমানুপাতিক, এই বাহুগুলা সমানুপাতিক, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি সদৃশ। যদি দেখতে একই তখন আমরা বুঝতে পারবো যে এটা সদৃশতা নিয়ে আলোচনা করছি। তৃতীয় চিত্রে যেটা করতেছি আমি সেটা হচ্ছে ঠিক টি এর এই মাঝখান বরাবর যদি আমি একটি রেখা কল্পনা করি, এই রেখা দ্বারা যদি টিটাকে আমরা সমান দুই অংশে মিলাই ফেলি তাহলে মিলে যাবে, এই অংশটা এই অংশটার সাথে সরাসরি কিন্তু মিলে যাবে। তখন সেটাকে আমরা বলবো প্রতিসমতা, এটাকে আমরা বলবো প্রতিসমতা। তাহলে তোমরা ধারণা করতে পেরেছ যে আমি তোমাদের সাধারণ গণিতের অনুপাত, সদৃশতা এবং প্রতিসমতা নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, সকলে মনোযোগ দাও। আমি এখন এই দুটা নিয়ে আলোচনা করব না, যেহেতু এটা অনেক বড় একটি চ্যাপ্টার, তাই এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে অনুপাত নিয়ে। প্রথম চিত্রে যেটা দেখাইছি সেই চিত্রের অনুপাত নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ব্যবহারিক জীবনে অনুপাতের ব্যবহার কিন্তু যত্রতত্র ব্যবহার করি। এখন আমরা আজকে যে ব্যবহারটা করব সেটা কিন্তু জ্যামিতিক অনুপাত বা জ্যামিতিক সমানুপাত নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো সকলে মনোযোগ দিবে। জ্যামিতিক সমানুপাতের কিছু ধর্মাবলী আছে, সেগুলো আগে আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি। এখানে অনেক চ্যাপ্টারে কিন্তু 6টা ধর্ম মোটামুটি আছে। আজকে আমি ত্রিভুজের যে বাহুর যে অনুপাতগুলা সেগুলো নিয়ে আলোচনা করব। কোনটা পরবর্তী ক্লাস কোনো একটাতে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা জ্যামিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 14.1 থেকে আমরা আলোচনা করব জ্যামিতিক সমানুপাতের ধর্ম। জ্যামিতিক সমানুপাত, এটা থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আমরা উল্লেখ করতে পারবো বা যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে জ্যামিতিক
অনুপাত সম্পর্কে জানতে পারবো। 2, জ্যামিতিক অনুপাতের সাহায্যে যে অনুসিদ্ধান্তগুলো আছে সাহায্যে যাচাই করতে পারবো। মোটামুটি এই দুটো বিষয়ের উপর নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা জ্যামিতিক সমানুপাতের যে ধর্মগুলো আছে সেগুলো একটু একে একে লিখি। এক নম্বর হচ্ছে, যদি দুটি ত্রিভুজের উচ্চতা সমান হয় তবে এদের ক্ষেত্রফল ও ভূমি, যেহেতু আমি উচ্চতা সমান বলেছি তাই বাকি রইল আর ভূমি, ক্ষেত্রফল ও ভূমি এর অনুপাত সমান হবে। শিক্ষার্থীবৃন্দ, প্রথম যে জ্যামিতিক সমানুপাতের ধর্মাবলী তার মধ্যে 1 নাম্বার যে ধর্মটা হচ্ছে সেটা হচ্ছে, যদি দুটি ত্রিভুজের উচ্চতা সমান হয়, অর্থাৎ তোমাকে দুটা ত্রিভুজের নিতে হবে কিন্তু তাদের উচ্চতাটা তোমাকে অবশ্যই তোমাদের সমান নিতে হবে। তাহলে দুটি ত্রিভুজের উচ্চতা সমান হয় তবে এদের ক্ষেত্রফল ও ভূমি এর অনুপাত সমান হবে। অর্থাৎ উচ্চতা যদি তুমি সমান নাও দুটো ত্রিভুজের ক্ষেত্রে, তখন তাদের যে ক্ষেত্রফলটার যে অনুপাত আমরা বের করব সেই অনুপাত এবং ওই দুই ত্রিভুজের ভূমি যে অনুপাত আমরা বের করব, এই দুটি অনুপাত কিন্তু পরস্পর সমান হবে। তাহলে এটা একটা জ্যামিতিক অনুপাত বা জ্যামিতিক সমানুপাত। তাহলে এটা কীভাবে সম্ভব আমরা একটু দেখি। যেমন আমি দুটা একই রকম ত্রিভুজ নিলাম, কিন্তু দুটা একই রকম না, দু রকম ত্রিভুজ নিলাম, একটা ছোট আর একটা বড়। কিন্তু লক্ষ্য করো আমাকে কিন্তু ভূমি উচ্চতাটা সমান নিতে হবে। আমি উচ্চতাটাকে নিলাম, এমনভাবে নিলাম ত্রিভুজ যত বড়ই হোক তাদের এই উচ্চতাটা আমি সমান নিয়ে নিলাম। দুটা ত্রিভুজের উচ্চতা এটারও এইচ, মনে করো এটারও এইচ নিয়ে নিলাম। এটা যদি ABC দিই, এটা PQ আর দিলাম, এখানে D দিলাম, এখানে T দিলাম। এখন আমাদের ধর্ম অনুযায়ী উচ্চতা সমান, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইস্টু, যেহেতু ওদের কথা মতো এদের ক্ষেত্রফল ও ভূমি এর অনুপাত সমান হবে। তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা আগে লিখে ফেলি। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আবার ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল। কার সমান হবে বলেছি? এই দুইয়ের ক্ষেত্রফল সমান হবে এদের ভূমি এর সমানুপাতিক। তাহলে সমান অনুপাত, এই দুইয়ের অনুপাত হবে এই দুই ভূমির অনুপাতের সমান। তাহলে BC আর এটার ভূমি হচ্ছে ইস্টু QR। এই প্রথম যে ধর্ম সেটা আমরা সূত্র আকারে লিখলাম। কিন্তু এখন তোমাদের মনে প্রশ্ন জাগে যে দুইয়ের অনুপাত কিভাবে সমান হলো, এই দুই ক্ষেত্রফলের অনুপাত আর এই দুই বাহুর ভূমির অনুপাত কিভাবে সমান হলো।
তাহলে বন্ধুরা এটাকে কিন্তু জ্যামিতিক সমানুপাত বলে। এটা একটু ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে আমি একটু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি। যেমন মনে করো এখন আমি এই দুটো ত্রিভুজের উচ্চতা যেহেতু সমান, তাই আমি এটা যদি 2 সেন্টিমিটার হয় বা এটাতে যদি আমি 3 সেন্টিমিটার লিখি, আর এটাকে যদি আমি যেহেতু উচ্চতা সমান তাই এটা 3 সেন্টিমিটার হলে এটাও 3 সেন্টিমিটার হবে। তারপরে যেহেতু ভূমি ভিন্ন আর ক্ষেত্রফল, তাহলে ভূমির আমরা দেখতে পাচ্ছি কিউ আর বিসি কিন্তু একই না। আমি যদি বলেও তোমরা বিশ্বাস করবে না, কারণ এটা দেখতে বড় ছোট বোঝাচ্ছে। তাহলে বিসি যদি আমি এখানে 4 সেন্টিমিটার নিই, ধরে নিলাম এটা 4 সেন্টিমিটার ধরে নিলাম, আর যদি আমি এটাকে 6 সেন্টিমিটার নিই, এটাও ধরে নিলাম, তাহলে কথানুপাতে আমাকে কি লিখতে হবে? যদি দুটি ত্রিভুজের উচ্চতা সমান হয়, হ্যাঁ উচ্চতা সমান আছে, তারপরে তবে তাদের ক্ষেত্রফল, এবং আমি এবিসি এর ক্ষেত্রফল বের করি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে, আমরা এটা ডিটেল লিখি, ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল সংক্ষেপে লিখলাম ইস্টু ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইস্টু তাদের ভূমি, ক্ষেত্রফল সমান হবে তাদের ভূমি বিসি এবং কিউ আর এর অনুপাত পরস্পর সমান। এবিসি এর ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে, আমরা লিখলাম, আমরা জানি হাফ ইন্টু ভূমি, তাহলে ভূমি কত নিলাম? 4 সেন্টিমিটার নিলাম ইস্টু, আর এটার উচ্চতা আছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, যেহেতু সূত্র হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা। ভূমির মান হচ্ছে এখানে 4 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক একইভাবে এই দুটা লেখার পরে এটার ক্ষেত্রফল লেখার পরে আমি লিখবো ইস্টু ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। তাহলে পি কিউ আর এর ক্ষেত্রফলটা কী হবে? পি কিউ আর এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমির মান কত 6 ইন্টু উচ্চতা কত 3 ইকুয়াল টু, এখানে ভূমি কত? এখানে ভূমি হচ্ছে 4 ইস্টু এখানে ভূমি হচ্ছে 6। যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাবো এখানে 2 দিয়ে ভাগ করলে 2, তার মানে 6, আর এখানে আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 9 ইকুয়াল টু 4:6। এখন এই দুটো অনুপাত কিন্তু সমান। তাহলে আমরা বুঝে গেলাম ওদের কথা অনুপাতে যে দুটি ত্রিভুজের উচ্চতা যদি সমান হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, ওই দুই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এবং ওই দুই ত্রিভুজের ভূমির অনুপাত সবসময় সমান হবে। তাহলে তার প্রমাণটা এখানে পেয়ে গেলাম। এটাকেই ত্রিভুজের সমানুপাতিক ধর্ম বলে। তাহলে আমরা এটাকে যদি একটু ভাগ করি, যে 3 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাচ্ছি এখানে 2, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 3 দ্বারা ভাগ করলাম। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ এর অনুপাত পরস্পর সমান হয়ে গেল। তাহলে এবং তোমরা ক্লিয়ার যে ত্রিভুজের যদি আমরা উচ্চতা সমান পাই তাহলে দুটোটা ত্রিভুজের যে ক্ষেত্রফলের অনুপাত সেটা ভূমির অনুপাতের সমান। এখন তোমাদের ক্লিয়ার হয়ে গেল আশা করি। তাহলে এটাকে আবার আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যেমন 2/3 লিখতে পারি, আবার এটাকে লিখতে পারি 2/3। আমরা যদি অনুপাত না দিয়ে সংখ্যা হিসাব করতে যাই তখন আমরা কিন্তু সমান পাবো। যেমন এই বজ্রগুণন করলে 6 হয়, এদিকে বজ্রগুণন করলে 6 আর 6 সমান, তার মানে এদিক ওদিক দোনো দিক কিন্তু সমান হয়। যখন একটা ক্ষেত্রফলের সাথে একটা ভূমির গুণফল আবার অন্য আরেকটা ক্ষেত্রফলের সাথে অন্য আরেকটা ভূমির গুণফল সমান হবে, তখন সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলদ্বয় এর অনুপাত এবং তাদের ভূমির অনুপাত পরস্পর সমান লিখতে পারবো। আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় নাম্বার যে ধর্মটা সেটা একটু লক্ষ্য করো। দ্বিতীয় নাম্বার যে ধর্ম
সেটা হচ্ছে জ্যামিতিক ধর্মাবলীর মধ্যে দ্বিতীয় নাম্বার যে ধর্মটা, সেটা হচ্ছে যদি দুটি ত্রিভুজের ভূমি সমান হয় তবে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত উচ্চতা অনুপাতের সমান হবে। ঠিক এক নাম্বারটার মতো আমরা যদি এভাবে দুটি ত্রিভুজ আঁকি, শুধু তাদের ভূমিটা যদি আমরা সমান রাখি, উচ্চতা যাই হোক, যদি ভূমিটাকে আমরা সমান রাখি, উচ্চতা যাই হোক, এই যে এটার উচ্চতা আর এটা উচ্চতা সমান নয়, কিন্তু ভূমি সমান, কিন্তু ভূমি সমান ধরে নিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো? ওই আগেরটার মতো, ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল, যেহেতু ভূমি সমান তাহলে ভূমিকে বাদ দিলে আমরা পাচ্ছি উচ্চতা, তাহলে উচ্চতা এটার হচ্ছে, এখানে যদি আমি ডি দিই আর এখানে যদি টি দিই, তাহলে হবে এডি ইস্টু পি টি। ঠিক একইভাবে এটাকেও আমরা কিন্তু প্রমাণ করে দেখাতে পারি যে কীভাবে এদের ক্ষেত্রফল অনুপাত এদের উচ্চতায়ের অনুপাতের সমান হয়, ঠিক আগেরটার মতো। তো তোমরা এটাও আশা করি বুঝতে পেরেছ। তারপরে তৃতীয় নাম্বার যে ধর্মটা, সেটা হচ্ছে তৃতীয় নাম্বারটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রতিজ্ঞা ধর্ম। ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে একটু আমরা দেখি, যে কোনো একটা ত্রিভুজ নিলাম, মনে করো এটা নাম দিলাম এ বি সি। তাহলে এই ত্রিভুজটির সমান্তরাল একটি সরল রেখা যদি আমরা নিই, সমান্তরাল অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহু, যদি আমি ভূমি এর সমান্তরাল বিসি এর সমান্তরাল করে যদি আমি ডিই নিই, তাহলে এটা হলো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল একটি সরল রেখা। আবার আমি এটাও বলেছি তাদের যে বর্ধিতাংশের কথা বলেছি, ঠিক একইভাবে যদি আমি এটা এবিসি নিই, এটা যদি আমি এবিসি নিই, তাদের বর্ধিতাংশ যদি ডিই নিই,
এটা যদি আমি যোগ করি তাহলে এই দুইটা হচ্ছে তার বর্ধিতাংশ, সেই ক্ষেত্রেও তাদের অনুপাতদ্বয় কী হবে, সমান হবে। তাহলে আমরা এটা লিখতে পারি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা তাদের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। যদি এরকম হয়, চিত্র একটা আমি আগে ব্যাখ্যা করি। যেহেতু এখানে ডিই প্যারালেল টু বিসি, অর্থাৎ ডিই বিসি এর সমান্তরাল, তাই আমরা এখানে লিখতে পারবো সমান অনুপাতে বিভক্ত করে। এই কথার অর্থ হচ্ছে যে যে বিন্দুতে সরল রেখাটা ছেদ করেছে ত্রিভুজটির, সেই বিন্দুতে সমান অনুপাত। তাহলে সমান অনুপাত এদিকে দেখতে একই, এদিকে অনুরূপ, সেজন্য আমরা লিখতে পারি অ্যাডি সমান অনুপাত। তাহলে এটার অনুপাত হচ্ছে অ্যাডি ইস টু বিডি বা ডিবি। এটা কার সমান হবে, ঠিক তার অপর পক্ষের, ঠিক এখানে যেভাবে আমি সমান করেছি ওদিকেও সেই অনুপাতটা সমান হবে। তাহলে এ ইস টু ইসি হবে। তাহলে এটাকে সামষ্টিকভাবে আমরা লিখতে পারি, যদি আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে লিখতে চাই তাহলে হবে অ্যাডি উপরে থাকবে, ডিবি যাবে নিচে, ঠিক একইভাবে ই থাকবে উপরে, নিচে থাকবে ইসি। এটা হচ্ছে তৃতীয় নাম্বার ধর্মটা। অর্থাৎ যদি একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল একটি সরল রেখা থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা এইভাবে অনুপাত কী করতে পারবো, সমান করতে পারবো। অর্থাৎ এটার অনুপাত সমান সমান এটার অনুপাত। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন বর্ধিতাংশটা কী হবে? বর্ধিতাংশটা হচ্ছে আমরা জানি যে একটা হচ্ছে বিডি অংশ আর এদিকে হচ্ছে সিই অংশ। ঠিক একইভাবে যদি বর্ধিতাংশ হয় তাহলে আমরা লিখব, এখন আমি চিত্র 2 নাম্বারটায় ব্যাখ্যা করছি। যদি বর্ধিতাংশ হয় তাহলে আমরা কিন্তু এইভাবে লিখব, অ্যাডি আগে লিখব, অ্যাডি ইস টু ডিবি বা বিডি, ডিবি লিখি বা বিডি একই কথা, তখন সেটা কার সমান হবে, ঠিক একইভাবে এ ই ইস টু সিই বা ইসি। এদিকে যেভাবে লিখবো ওদিকে যেভাবে লিখবো ইসি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ভগ্নাংশ আকারে যদি লিখি এডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ইসি। এটা হলো তৃতীয় নম্বর অনুসিদ্ধান্ত বা তৃতীয় নম্বর যে ধর্মটা। আশা করি বুঝতে পেরেছ। ঠিক চতুর্থ নম্বর যে ধর্মটা সেটা তার বিপরীত, ওটা আমি লিখে দিচ্ছি। চতুর্থ নম্বর ধর্মটা হচ্ছে এরকম, কোনো সরল রেখা, তৃতীয়টার উল্টো, কোনো সরল রেখা ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুকে, যে কোনো দুই বাহুকে বা বর্ধিতাংশকে বা এদের বর্ধিতাংশকে কোনো সরলরেখা ত্রিভুজের যে কোনো দুই বাহুকে বা বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করলে, সমান অনুপাতে বিভক্ত করলে ওই সরলরেখাটি ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল হবে। ত্রিভুজের তৃতীয় বাহুর কি হবে, সমান্তরাল হবে। তাহলে যদি আমরা এটাকে লিখি এভাবে যে কোনো একটা সরল রেখা এই ত্রিভুজটির বিসি বাহুকে সমান অনুপাতে কি করলো, বিভক্ত করলো। অর্থাৎ এবি ইস টু এডি ইস টু, উল্টাটা ঠিক উল্টাটা, এডি ইস টু ডিবি সমান সমান এ ইস টু ইসিতে সমান অনুপাতে বিভক্ত করলো। তাহলে আমরা বলতে পারবো এই ডিইটা বিসি এর সমান্তরাল, অর্থাৎ ডিই
ইজ প্যারালাল টু বিসি, তখন এক্ষেত্রে আমরা উল্টোভাবে লিখতে পারবো। ঠিক আমি বর্ধিতাংশের কথা বলেছি, বর্ধিতাংশ যদি আমি লিখতে চাই তাহলে মনে করো যদি এটা এবিসি হয়, এটাকে যদি আমরা এভাবে বাড়াই ডিই পর্যন্ত, ঠিক আমরা এখানে লিখতে পারবো যে এডি ইস টু ডিবি বা বিডি সমান সমান এই ইস টু আমরা লিখতে পারবো ইসি। তখন এই বিসি বা ডিই প্যারালাল টু আমরা লিখতে পারবো বিসি। একইভাবে আমরা বর্ধিতাংশের ক্ষেত্রে এটা লিখতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও দুটি আমাদের ধর্ম আছে, সে দুটি ধর্ম আজকে নয়, কারণ এখানে এই বিষয় নিয়ে আমরা একটু একটা অনুসিদ্ধান্ত আমরা প্রমাণ করতে চাই। তো তোমরা আশা করি এই ধর্মগুলা, প্রথম 4টি ধর্ম বুঝেছ, আরও দুটি ধর্ম আছে, আমি পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই ধর্মগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে এখান থেকে জ্যামিতিক প্রমাণগুলো করা তেমন একটা কঠিন বিষয় হবে না। তো দেখো সেটা আমরা একটা আলোচনা করি আজকে। তাহলে তোমাদের বইয়ের অনুসিদ্ধান্ত 1, অর্থাৎ তোমাদের সাধারণ গণিতের 268 পৃষ্ঠায় অনুসিদ্ধান্ত 1 নিয়ে আমি আলোচনা করছি বা একটা প্রমাণ করে দিচ্ছি। অনুসিদ্ধান্ত 1, এখানে বলা আছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল কোনো রেখা যদি এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, তবে এবি ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই এই এবং এবি ডিভাইডেড বাই বিডি ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই সিই হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমি একটা চিত্র আঁকছি, দেখো। প্রথমত একটা এবিসি ত্রিভুজ এঁকে নিলাম। এ বি সি, এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল। তাহলে বিসি বাহুর সমান্তরাল কোনো রেখা যদি এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে, তার মানে একটা বিন্দু ডি আর একটা বিন্দু ইতে যদি কি করে, ছেদ করে, তবে আমাদেরকে প্রমাণ করতে বলছে এবি ডিভাইডেড বাই এডি ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই এই। আরও একটা প্রমাণ আছে এবি ডিভাইডেড বাই বিডি ইকুয়াল টু এসি ডিভাইডেড বাই এই বা এই না, দুঃখিত, ইসি বা সিই। তাহলে এটা আমরা প্রমাণ করব কীভাবে, দেখো। এখন আমাদেরকে বিশেষ নির্বাচন একটু সাজিয়ে নিতে হবে। আমরা বিশেষ নির্বাচন লিখতেছি। প্রথমত ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল কোন রেখা, সমান্তরাল রেখা ডিই, যেহেতু কোন রেখা বলেছে আমরা ওখানে ডিই লিখব, যদি এবি ও এসিকে ডিও ই বিন্দুতে ছেদ করে, তবে প্রমাণ করো যে এবি বাই এডি ইকুয়াল টু এসি বাই এই এবং এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই
সিই, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, লিখলাম আমি, প্রমাণ থেকে লিখি, এটা মুছে দিই। অনুসিদ্ধান্ত 1-এর প্রমাণ। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে প্রথমত আমরা দেখছি যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর সমান্তরাল একটা সরলরেখা দিয়েছে। তাহলে আমাদের যে প্রতিজ্ঞা বা যে অনুপাত, জ্যামিতিক অনুপাতের যে ধর্মাবলীর 3য় নাম্বার ধর্মটা, সেটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। কারণ একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল একটা সরলরেখা আছে, তাহলে সেটার সাহায্যে কিন্তু আমরা এখান থেকে এটা প্রমাণ করতে পারি। এখন আমাদেরকে যে প্রমাণটা দিয়েছে, প্রথম দুটো অংশ, একটা হচ্ছে এবি বাই এডি, আর একটা হচ্ছে এসি বাই এই। তো যেহেতু চিত্রে ডিই প্যারালেল টু বিসি এটা আছে চিত্রের মধ্যে, তাই আমরা লিখতে পারি এডি বাই ডিবি সমান সমান ই বাই ইসি। এটা আমরা লিখতে পারি। কীভাবে লিখতে পারি? ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল, আমি সংক্ষেপে লিখছি, সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। আশা করি বুঝতে পেরেছ। সবগুলো লেখা আমার পক্ষে সম্ভব নয়, সেজন্য আমি এটা সংক্ষেপে লিখেছি। তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে সেই জন্য আমি লিখতে পেরেছি এডি ডিভাইডেড বাই ডিবি ইকুয়াল টু এই ডিভাইডেড বাই ইসি। এখন এখানে প্রমাণে দেখো, প্রথম অংশের যে প্রমাণটা, সেখানে কিন্তু এডি বাহুটা কিন্তু নিচে। তাহলে আমরা এখানে কি করব? এডি বাহু যেহেতু নিচে, তাই আমরা এটাকে একটা বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে তাহলে ডিবি উপরে উঠে যাবে, এডি নিচে চলে আসবে। এটাও একটা অনুপাতের ধর্ম কিন্তু, বিপরীতকরণ। তাহলে ইসিটা উপরে উঠে যাবে, ইটা নিচে আসবে। তাহলে আমরা এখানে কি করলাম? এখানে আমরা বিপরীতকরণ করলাম। করে এখন আমরা যোজন করব, শুধু যোজন করব। তাহলে শুধু যোজন করারও কারণ আছে, একটু পরে আমি বোঝাচ্ছি। যোজন করলে কি হবে? নিচেরটা নিচে ঠিক থাকবে, উপরেরটা যোগ, শুধু যেহেতু যোজন তাই উপরেরটার সাথে নিচেরটা যোগ হবে। ঠিক একইভাবে এই পক্ষ করতে হবে, নিচেরটা নিচে ঠিক থাকবে, উপরেরটা যোগ নিচেরটা। তাহলে আমরা একটা পেয়েছি। এখন একটু লক্ষ্য করো, ডিবি প্লাস এডি, এটা কিন্তু পুরাটা এই বাহুরই দুটা অংশ। অর্থাৎ এখানে যে ডিবি এবং এডি লিখেছে সেটা এবি এর দুটা অংশ। তাহলে আমরা এই জায়গায় অবশ্যই এবি লিখতে পারি চিত্র থেকে, আর নিচে এডি আছে তাই এডি লিখলাম। সমান সমান এই জায়গা দেখো ইসি প্লাস এই দুটা অংশ কিন্তু এসি বাহুর, তাই আমরা সামষ্টিকভাবে লিখতে পারি এসি। অর্থাৎ ইসি প্লাস এ আমরা লিখতে পারি এসি ডিভাইডেড বাই এই। প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, প্রথম অংশটা কিন্তু প্রমাণ আমাদের হয়ে গেছে। অর্থাৎ এবি বাই এডি ইকুয়াল টু আমরা প্রমাণ করেছি এসি বাই এই। তাহলে এটা একটা অংশ প্রমাণিত হয়ে গেল।
এবার দ্বিতীয় অংশটাতে বলা আছে যে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাই আমরা আবার লিখব, মূল এখান থেকে আমরা আবার লিখব, আমি মুছে দিচ্ছি। এটা রেখে দিলাম, আবার দিয়ে তোমরা লিখবে, আবার আমরা লিখছি এডি বাই ডিবি ই বাই ইসি। এখন আমাদেরকে যে প্রমাণটা করতে হবে সেটা হচ্ছে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই। আমাদেরকে প্রমাণ করতে হবে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই। এখন এই ক্ষেত্রে আমরা সরাসরি এটাকে যদি আমরা শুধু সরাসরি যোজন করি, কোনো বিপরীতকরণ না করে, তাহলে কি দাঁড়ায় দেখো। সরাসরি যদি আমরা যোজন করি তাহলে ডিবিটা উপরে যোগ হবে, ঠিক একইভাবে এর সাথে ইসিটা যোগ হবে, নিচে হচ্ছে ইসি। এখন এডি প্লাস ডিবি কিন্তু আবারও এবি এর অংশ, তাহলে এবি এর দুটো অংশ, সেজন্য আমরা এটাকে সামষ্টিকভাবে এবি লিখতে পারি, নিচে আর আসলো ডিবি। ঠিক একইভাবে এই প্লাস ইসি, এটাও এসি এর একটি অংশ, এসি এর দুটি অংশ, সেজন্য আমরা সামষ্টিকভাবে লিখতে পারি এসি। চিত্র থেকে তোমরা এখানে সাইড নোটে চিত্র থেকে পাই কথাটা উল্লেখ করতে পারো, বাস। তাহলে আমরা এটার দ্বিতীয় অংশের যে প্রমাণটা সেটাও আমরা করে দিলাম। যেমন এবি বাই ডিবি ইকুয়াল টু এসি বাই সিই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো এবি বাই ডিবি, আচ্ছা ডিবি আর বিডি এর মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই, যেহেতু প্রমাণে এটা চেয়েছে তাই আমাদেরকে কিন্তু প্রমাণ যেহেতু চেয়েছে তাই প্রমাণে এটা বরাবর রাখতে হবে, সেই জন্য আমরা এটা একটু চেঞ্জ করে দেব। সুতরাং এখানে এবি ঠিক থাকবে আর নিচে ডিবি এর জায়গায় আমরা লিখব প্রমাণ এর সাপেক্ষে বিডি। ঠিক একইভাবে এসি ঠিক থাকবে, নিচে আমরা লিখব ইসি এর জায়গায় সিই, এটা প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটা আশা করি সবাই বোধগম্য হয়েছে, সবাই বুঝতে পেরেছ। তো আমরা আগামী আরেকটি ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে আরও অন্যান্য যে প্রমাণগুলো আছে অনুশীলনীর 14.1, এখান থেকে শুধু আমি তোমাদের কিন্তু বইয়ের অনুসিদ্ধান্তের একটা প্রমাণ দেখিয়েছি, কিন্তু অনুশীলনীতে এখনও অঙ্ক করাইনি। পরবর্তী ক্লাসটা আমি কিন্তু তোমাদেরকে আর যেটি দুটি কোণের যে জ্যামিতিক অনুপাতের ধর্ম রয়েছে সেই ধর্মগুলো বুঝাবার পরে আমি এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।